টানা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন, সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, হিটস্ট্রোকে 3 জেলায় 4 জনের মৃত্যু। শুক্র শনিবার বৃষ্টির পূর্বাভাস। বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া, দলটির কোনো মাথামুন্ডু নেই মন্তব্য প্রধানমন্ত্রী। জবাব চাইলেন যুক্তরাষ্ট্রের নিরপরাধ 2 বাংলাদেশি হত্যার। মহান মে দিবস আজ। শ্রম আইনে মালিকের স্বার্থকে প্রাধান্যের অভিযোগ বিএনপির। লঙ্ঘনে মালিকের জরিমানা 5 গুণ বাড়িয়ে সংশোধন হচ্ছে আইন, জানিয়েছেন আইনমন্ত্রী। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। দেশজুড়ে টানা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় তাপমাত্রা দাঁড়িয়েছে 43.7 ডিগ্রিতে। একদিনের ব্যবধানে তাপমাত্রা 4 ডিগ্রি বেড়েছে রাজশাহীতে। নগরীতে হিটস্ট্রোকে মারা গেছেন একজন রিকশা চালক। মুন্সিগঞ্জে হিটস্ট্রোকে 2 জন ও সাতক্ষীরায় 1 শিক্ষকের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে এ নিয়ে হিটস্ট্রোকে 14 জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য সূত্রে জানা গেছে। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। টানা তাপ প্রবাহে পুড়ছে যশোর। তীব্রতর তাপদাহ ও লু হাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে এই অঞ্চলে। নির্ঘুম রাত কাটছে অনেকের। জেলায় গত 3 সপ্তাহ ধরে তাপ প্রবাহ 40-এর উপরে রয়েছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এটি। ঘর থেকে বাইরে যাওয়ার উপায় নেই, রাস্তায়ও আগুনের মতো উত্তাপ। এমন অবস্থা থেকে কিঞ্চিত স্বস্তি দিতে শহরের বিভিন্ন সড়কে পানি ছিটিয়ে শীতল করার চেষ্টা যশোর পৌরসভার। সারাদিনই প্রায় রাস্তা ভিজানোর কাজ চলছে। এছাড়া পথচারী সহ দিনমজুর যাতে পানির পিপাসা নিবারণ করতে পারে সে কারণে স্যালাইন পানি আমরা বিভিন্ন মোড়ে মোড়ে তাদেরকে পিপাসা নিবারণের জন্য খাওয়ানো হচ্ছে। তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়ও। জেলার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা 43.7 ডিগ্রি দাঁড়ায় মঙ্গলবার। আগামী 2 দিন এমন অবস্থা বিরাজ করতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এর আগে 2014 সালের 21 মে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় যে 43.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলো, এটা চুয়াডাঙ্গার আবহাওয়া সৃষ্টির পর থেকে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী চুয়াডাঙ্গাবাসীর। পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অন্যদিকে মুন্সিগঞ্জে হিটস্ট্রোকে 2 বৃদ্ধের মৃত্যু হয়েছে। তারা হলেন ওমর আলী ও আব্দুল বাতেন মাঝি। দুজনেরই বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল জানান, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে হিটস্ট্রোকের উপসর্গ ছিল। হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও 4 জনকে। প্রচণ্ড তাপদাহে সাতক্ষীরায় হিটস্ট্রোকে মোহাম্মদ ফারুক হোসেন নামে বেসরকারি স্কুলের 1 শিক্ষক মারা গেছেন। সোমবার তিনি তাঁর কর্মস্থল শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোক হয়েছে বলে ধারণা করছেন হাসপাতালের চিকিৎসকরা। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.2 ডিগ্রি সেলসিয়াস। 21 বছরের মধ্যে এটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা। সিরাজগঞ্জেও তীব্র তাপদাহে দুর্ভোগে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড গরমে তারা কাজে বের হতে পারছেন না। সিরাজগঞ্জে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 39 ডিগ্রি সেলসিয়াস। গরমে জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। ভোর রাত থেকে সারা রাত্রি সারাদিন 24 ঘন্টায় প্রচণ্ড গরম। মানুষের জনজীবন খুবই অতিষ্ঠ হয়ে গেছে। তাপমাত্রায় মনে করেন কারোর কর্মটাই ঠিক নাই, যে রোজগার তার চেয়ে বেশি খরচ। আরো গরমে তো কাজ কাম কোনো কিছুই নেই আমাদের। আমরা দোকানদাররা বসে আছি 42-43 ডিগ্রি গরম। এদিকে গরম আরো বেড়েছে রাজশাহীতে। একদিনের ব্যবধানে তাপমাত্রা 4 ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে 43 ডিগ্রি সেলসিয়াসে। গত 50 বছরের মধ্যে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এটি। মঙ্গলবার দুপুরে হিটস্ট্রোকে 1 রিকশা চালকের মৃত্যু হয়। সুচরিতা সূচি,
বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে অসহনীয় গরমে কষ্টের শেষ নেই মানুষের। প্রতিদিনই তাপমাত্রা আগের রেকর্ড ভাঙছে। এ অবস্থায় বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসের 3 অথবা 4 তারিখে দেখা দিতে পারে স্বস্তির বৃষ্টি। অন্যদিকে প্রচণ্ড গরমে শরীরে লবণ ও পানির ঘাটতি পূরণে যথেচ্ছ স্যালাইন পান করছেন অনেকেই। তবে এতে হিতে বিপরীত হতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। উজ্জ্বল দাসের ক্যামেরায় আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। পিচ ঢালা রাস্তার এই উত্তপ্ত চিত্রই বলে দিচ্ছে তাপমাত্রার তীব্রতা। এরই মধ্যে তাপমাত্রার রেকর্ড ভেঙেছে বেশ কয়েকটি। টানা 1 মাসের তাপদাহ রেকর্ড স্পর্শ করেছে 76 বছরের। দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে 43 ডিগ্রির ঘর। এ অবস্থায় জনজীবন অতিষ্ঠ, মানুষের কষ্টের শেষ নেই। খুব কষ্ট হয় ভাইয়া, জাহান বাড়ার মতো না। বাইরে কি করব, কাজ না করলে চলে। উপরের তাপমাত্রা নিচের তাপমাত্রা দুটো অ্যাডজাস্ট হইতেছে। হ্যাঁ, এই যে অনেক যে বৈশা জিরাইতেছি 1-1.5 ঘন্টা হইলো, তাও শরীর কোনো ছাড়তেছে না, গরম ছাড়তেছে না। তাপপ্রবাহের তীব্রতার মাঝেই কিছুটা স্বস্তির খবর দিচ্ছেন আবহাওয়া অফিস। বলছেন 3-4 দিনের মধ্যেই নামতে পারে বৃষ্টি। 2 তারিখ থেকে যেহেতু আমাদের পূর্বাংশে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ বরিশাল সহ সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে। তবে হিটওয়েভ পুরোপুরি হয়তো বা শেষ হবে না। তবে 3-4 তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে, 2 তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। এদিকে তীব্র এই গরমে নাজেহাল সাধারণ মানুষ। ভিড় বেড়েছে হাসপাতালে, বেড়েছে ডায়রিয়া, পেট ব্যথা, মাথা ব্যথা সহ হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা। এ অবস্থায় সঠিক নিয়মে পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। স্যালাইন সে 2-3টা পাওয়ার কারণে মনে করছে যে একটা স্যালাইনের বদলে যদি আমি 2-3টা স্যালাইন একটা বোতলে গুলিয়ে খেতে পারি তো তাদের এনার্জিটা আরও বেশি বুস্ট হবে, সে আরও বেশি এনার্জাইজড হবে। কিন্তু তাতে যেটা হচ্ছে যে আপনার রক্তে কিন্তু সোডিয়ামের পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছে। সোডিয়ামটা ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে অনেক ধরনের কমপ্লিকেশন নিয়ে হসপিটালে আসছে, এমনকি দেখা যাচ্ছে যে রোগীর মৃত্যু পর্যন্ত এটার জন্য হয়ে যাচ্ছে। তীব্র তাপপ্রবাহের হিট অ্যালার্টের মেয়াদ বুধবার শেষ হলে আবহাওয়া অফিস থেকে আসতে পারে নতুন ঘোষণা। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের উপর তিনি শ্রদ্ধাশীল। তবে সে সিদ্ধান্ত মেনে বৃহস্পতিবার স্কুল বন্ধ নাকি খোলা থাকবে সে বিষয়টি খোলাসা করেননি। বুধ ও বৃহস্পতিবার আদালত বন্ধ থাকায় রায়ের বিরুদ্ধে আপিলেরও সুযোগ নেই বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে নির্দিষ্ট জেলা বাদে বাকিগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখার ব্যাপারে অনড় অবস্থান তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, তাপপ্রবাহের কারণে জেলাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রয়োজনে শুক্রবার স্কুল কলেজ খোলা থাকবে জানালেও গ্রীষ্মকালীন ছুটি বাতিল হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, গণমাধ্যমের খবর ছাড়া অন্য কোনোভাবে আদালতের নির্দেশনা হাতে পাননি, সে কারণে নির্দেশনা কার্যকর করা যাচ্ছে না। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আদালত শতপ্রণোদিত আদেশ দিলে নির্বাহী বিভাগের কাজে ব্যাঘাত ঘটে এমন মন্তব্য তার। আপিল করার জন্য তো আমার আসলে রায়টা কি হয়েছে সেটা তো জানতে হবে, আদেশটা কি হয়েছে সেটা তো জানতে হবে। সে আদেশ, রায় বলছি না, এখন অন্তর্বর্তীকালীন আদেশ, অন্তর্বর্তীকালীন আদেশের কপিও আমরা এখনো পাইনি। যেহেতু বৃহস্পতিবার আদালত বন্ধ, আমাদের কিন্তু আপিলেরও সুযোগ নেই। আজকে সর্বশেষ সুযোগটা ছিল, আমরা অপেক্ষমান ছিলাম যে একটা আমরা নির্দেশনাটা পাবো। তবে যেহেতু আমরা আজকেও বন্ধ, আজকে যেহেতু বন্ধ আমরা এমনিতেই ঘোষণা করেছি, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে বন্ধ যদি বৃদ্ধি করা হয় সেটা তো আমাদের আপিলের সুযোগ থাকবেই। তবে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, যতক্ষণ সেই নির্দেশনা বহাল থাকবে, অন্তর্বর্তীকালীন নির্দেশনা বহাল থাকবে, যেটা নজির যেটা সেটা হচ্ছে যে সেই নির্দেশনা নির্বাহী বিভাগ সম্মান প্রদর্শনপূর্বক সেটাকেই মেনে চলে। ফিলিস্তিনের পক্ষে আমেরিকায় হওয়া ছাত্র আন্দোলনের দমন প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র শিক্ষকদের উপর আমেরিকান পুলিশের চড়াও হওয়া প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা বাংলাদেশে এসে মানবাধিকার খুঁজে বেড়ায় তারা এখন কোথায়? এছাড়া নিউ ইয়র্কে 2জন নিরপরাধ প্রবাসী বাঙালি হত্যার বিচারও চান প্রধানমন্ত্রী। বিএনপিকে রাজনৈতিকভাবে দেউলিয়া উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই দলের কোনো মাথামুন্ডু নেই। বিএনপির আন্দোলনের নামে সন্ত্রাস সহিংসতাকে ইসরায়েলি বর্বরতার সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামানের রিপোর্ট।
মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আমেরিকায় চলমান ছাত্র আন্দোলন দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন। এ বিষয়ে মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। সেখানে ছাত্র শিক্ষক তাদের হাতে লাঠিও ছিল না, আগুনও ছিল না, তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে মারমুখীও ছিল না। তারপরেও আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে, ওদেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন। কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না। আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে, সেদিনও 2 জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। মাজুর ব্যক্তি যে মানে হাঁটতে চলতে পারে না, সে প্রেসিডেন্টকে কি বলেছে সেই জন্য তার ঘরে ঢুকে তাকে গুলি করে মেরে এসেছে। একটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে। কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের মানে গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সেই জবাব চাই। আমি সেই জবাব চাই সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে? ওরকম ছোট্ট একটা অপ্রাপ্তবয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা, প্রফেসরদের উপরে এরকম জুলুম করা, মহিলা প্রফেসর তাকে মাটিতে ফেলে পুলিশ যেভাবে পা দিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, এর জবাব আমরা চাই। এটা তো সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন করা। নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনাও ছিল প্রধানমন্ত্রীর কণ্ঠে। বিএনপির রাজনীতি ও শীর্ষ নেতৃত্বের কড়া সমালোচনাও করেন আওয়ামী লীগ সভাপতি। একই সঙ্গে দেশের গীবতকারী বুদ্ধিজীবীদের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। এখনো একটা দল যার কোনো মাথা মুন্ডু নাই, তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি, যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় এবং সেই সিদ্ধান্তেরও ঠিক ঠিকানা নাই। আজকে এরে বহিষ্কার করে, কালকে আবার তাদের দলে বিদায় নেয়, কালকে আবার ওরে বহিষ্কার করে, তাকে দল বিদায় নেয়। তাদের কোনো সিদ্ধান্ত নেই। আর নির্বাচন করবে না আমাদের অধীনে। আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে? তারা যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে, তারা আবার প্রশ্ন করে কিভাবে? শেখ হাসিনা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, মাথাপিছু আয় সব ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়েছে আওয়ামী লীগ। এমনকি করোনা পরবর্তী বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে স্যাংশন পাল্টা স্যাংশনের মধ্যেও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। কাজে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, কারণ আমরা তাদের জন্য কাজ করেছি, সাধারণ মানুষের জন্য। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমরা যে ঘোষণা দিয়েছিলাম 2008-এর নির্বাচনী ইশতেহারে, বাংলাদেশকে আজকে আমরা বদলে যেতে সক্ষম হয়েছে, আমরা করতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের সাফল্য। এছাড়া 1 বছর হওয়ার আগে পদ্মা সেতুর টোল থেকে 1,500 কোটি টাকা আয়ের কথাও জানান সরকার প্রধান। রুকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কেউ সাংগঠনিক নিয়ম না মানলে তার ব্যাপারে সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে তিনি এসব কথা বলেন। পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। ইলেকশন তো এখনই শেষ হয়ে যাচ্ছে না। কাজে আমি আপনাদের বরাবর সবসময় এক কথাই বলেছি যে সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। আমি কিন্তু 30 তারিখ সিদ্ধান্ত নেওয়া হবে এমন কোনো কথা বলিনি। এখনও একই কথাই বলবো যে সময় মতো দেখা যাবে। এখন আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। মহান মে দিবস আজ। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। নানা কর্মসূচিতে পালন হবে দিবসটি। যাদের শ্রম ঘামে সচল দেশের অর্থনীতির চাকা, সেই শ্রমিকরা মজুরি পান নামমাত্র। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের বিপরীতে এখনও উন্নতি নেই শ্রমিকদের জীবনমানে। 3 বেলা খেয়ে পড়ে বেঁচে থাকাই কঠিন তাদের জন্য। সব খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,000 টাকা নির্ধারণের পরামর্শ বিশেষজ্ঞদের। আমানুল্লাহ ওয়ালসের তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট।
দেশে 2 রকম খাতে কাজ করেন শ্রমিকরা। আনুষ্ঠানিক খাতে মাত্র 20% আর বাকি 80%ই কাজ করে অনানুষ্ঠানিক খাতে। অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নেই নিয়মিত কাজের ব্যবস্থা। মজুরি কাঠামো তো দূরের কথা, কাজের নির্দিষ্ট সময়সীমাও নেই তাদের। দিনমজুর আরজিনা আক্তার, স্বামী আর 4 সন্তান নিয়ে 6 সদস্যের পরিবার তার। 2012 সাল থেকে দিনমজুরির কাজ করেন রাজধানীর আমিনবাজার লঞ্চ ঘাটে। পাথর বোঝাই টুকরি বহন করে দিনে আয় করেন 400 থেকে 500 টাকা। কত কষ্ট করে তুলতেছি, আনতেছি, আর এর কাজ তো আর প্রত্যেক দিনে করতে পারিনি আমরা। যদি 2 দিন করি 3 দিন খাদের শরীরকে রামতে হয়ে যায়। একটা ভালো জিনিস কিনবা যাব, দাম বেশি কিনবার পাই না, ওইটা কি করে আমরা থইয়া যেটা চলে না আমরা ওইটা একটু নিয়ে আসি। আরজিনা আক্তারের মতো একই অবস্থা দিনমজুর আলাউদ্দিনেরও। তীব্র তাপপ্রবাহে সারাদিন কাজ করে যে টাকা পান তা দিয়ে সংসার চালানোই কঠিন। 3টা মেয়ে আর একটা ছেলে, খাবো কি? খাদ্য করে যাবে, এটা না করলে ওইটা করতে হবে, ওইটা না করলে আরেক জাতে করতে হবে। বর্তমান উচ্চ মূল্যের বাজারে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের আয়ের সাথে ব্যয়ের তফাৎ বিস্তর। ভোর 4টার দিকে আসি এনে, আবার আসর আজান দিলে বাদ দিই কাম, 500-600 টা ইনকাম হয়, এগুলা দিয়ে আমরা চলি। রাতের হাঁসটা বাজে আই আর দিনের হাঁসটা লাগাত করি 300-400। 500 গাড়ি মাল নামালে পরে 10 জন মানুষ পাম হইলো 600-700 করে পাই আর কি, তাতে আমাকে হয় না। এই বাংলাদেশ সরকার মনে করেন রোড ঘাট লিয়ে আছে ব্যস্ত, সাধারণ জনগণের জন্য তো সে না। একটা টুরকি টানলে হলো 2 টাকা 2.5 টাকা পাওয়া যায়, এই কষ্ট করে আমরা মনে করেন আহার পরিবার চালাই। দ্রব্যমূল্যের যে দাম এখন, এটা যদি বাংলাদেশ সরকার যদি মনে করেন একটু দ্রব্যমূল্যের দাম কমায়, তাহলে আমরা কোনো মতে জীবিকা সংগ্রহ করে মনে করেন চলাফেরা করতে পারবো। আর আনুষ্ঠানিক খাতের শ্রমিকের নামমাত্র মজুরি ও নিরাপত্তার ব্যবস্থা থাকলেও বিশ্বের অন্যান্য দেশের ধারে কাছেও নেই তা। বেসরকারি সংস্থা বিলসের গবেষণা দেখা যায়, বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বের 2য় দেশ হলেও প্রতিযোগী অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম, মাত্র $111 মজুরি এখানকার শ্রমিকদের। আর সবচেয়ে বেশি $360 মজুরি পান তুরস্কের শ্রমিকরা। এমনকি প্রতিবেশী দেশ ভারতেও ন্যূনতম মজুরি $172। কোনো রকমে বেঁচে থাকতে হলেও শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,000 টাকা হওয়া উচিত বলে মনে করেন শ্রমিক নেতা আবুল হোসাইন। বর্তমান উচ্চমূল্য বাজার ব্যবস্থায় একজন শ্রমিক, একটা শ্রমিক পরিবারে 12,000 টাকা কিছুই হয় না। সরকারের কাছে দাবি করেছি একটি জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করার জন্য, যার নিচে আর কেউ দিতে পারবে না, সেটা হচ্ছে 20,000 টাকা। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান মনে করেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন হলেও বেড়েছে বৈষম্য, উন্নতি হয়নি শ্রমিকদের জীবনমানের। আর্থসামাজিক যে উন্নয়ন আমাদের হয়েছে বিগত সময়, এটাতে সবাই লাভবান হয়েছেন কম বেশ, কিন্তু যেটা নাকি আমাদের জন্য দুশ্চিন্তার কারণ সেটা হলো যে এখানে তুলনামূলক শ্রমিকের যে অংশ সেটা কিন্তু কমছে, যেটার কারণে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আবার আমাদের বৈষম্য বাড়ছে, আমাদের আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য বাড়ছে, এবং আমাদের জাতীয় আয়ে শ্রমের যে অংশ যেটাকে ওয়েজ কম্পোনেন্ট বলা হয় সেটা কিন্তু ক্রমান্বয়ে কমছে। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি শ্রমিকদের সুরক্ষা দিতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন এই অর্থনীতিবিদ। কারখানাগুলোতে যদি আমরা শ্রমিকদের জন্য রেশনিং দিতে পারি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতাদের প্রশ্ন, এত বিদ্যুৎ উৎপাদন হলে তীব্র গরমেও কেন লোডশেডিং করা হচ্ছে? তাদের অভিযোগ, বিদ্যুৎ উৎপাদনের নামে জনগণের টাকা বিদেশে পাচার করেছে ক্ষমতাসীনরা। দ্রব্যমূল্যের চাপে শ্রমিকদের জীবন এখন দুর্বিষহ। শ্রম আইনে মালিকের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। রিপোর্ট সিকান্দার এমানের। সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা সুনীল কুমার গুপ্তের স্মরণসভা হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। বিএনপি নেতারা অভিযোগ করেন, দুর্নীতি দুঃশাসনের কারণে জনগণের জীবনে ত্রাহি ত্রাহি অবস্থা। হামলা মামলা নির্যাতনের অভিযোগ করেন তারা। প্রচণ্ড গরমে লোডশেডিংয়ের সমালোচনা করেন বিএনপি নেতারা। বাংলাদেশের বিদ্যুতের প্রয়োজন নাকি 15,000 মেগাওয়াট, আর এই সরকার এসে তৈরি করেছে উৎপাদন ক্ষমতা নাকি 25,000 মেগাওয়াট। তাহলে আমার ছোট্ট প্রশ্ন, তাহলে বিদ্যুৎ যায় কেন? কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়? পাওয়ার কাট কেন হয়? পাওয়ার কাট হয় এই কারণে
যে সেই 25,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরির জন্য জনগণের ট্যাক্সের যে টাকা দিয়ে এই ব্যবস্থা করা হয়েছে তার অধিকাংশ অর্থ বিদ্যুৎ উৎপাদনের কাজে না লেগে বিদেশে লক্ষ কোটি টাকা পাচার। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বুধবার শ্রমিক দিবসে বিকেল 3টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। সমাবেশ শেষে শ্রমিক র্যালি পল্টন থেকে প্রেস ক্লাবে গিয়ে শেষ হবার কথাও জানান রিজভী। বাংলাদেশে আজ সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চরম মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার মূল্যের সাথে অসঙ্গতি, কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকায় কষ্টকর। এছাড়াও সরকারের ফ্যাসিবাদী মনোভাব ও অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানি সহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে। গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কলকারখানায় চাপ পড়েছে, বিধায় দেশের অগণিত কারখানা বন্ধ হচ্ছে জানিয়ে রিজভী আহমেদ বলেন, মানবেতর পরিস্থিতিতে দেশের শ্রমিকরা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, শ্রম আইন লঙ্ঘনকারী মালিকদের জরিমানা 5 গুণ বাড়িয়ে সংশোধন হচ্ছে আইনটি। সেই সাথে ট্রেড ইউনিয়ন গঠনেও চূড়ান্ত হচ্ছে 15% শ্রমিকের সম্মতির বিধান। মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন। শ্রমিক অধিকার লঙ্ঘন করলে, যারা লঙ্ঘন করে তাদের সাজা বাড়ানোর ব্যাপারে একটা আইনে একটা ধারা আছে। সেইখানে 5,000 টাকা সাজা ছিল, এখন সেই সাজাটাকে 20,000 টাকা করা হয়েছে এবং এটা হয়তোবা 25,000 টাকা করা হবে এবং সেটাও সকলের সাথে আলাপ করে। এখন সকল ফ্যাক্টরির জন্য মানে 15% শ্রমিকরা রাজি হলেই একটা ট্রেড ইউনিয়ন তারা গঠন করতে পারবে। সেই প্রস্তাবটা আমরা মেনে নিয়েছি এবং সেটা অন্তর্ভুক্ত করছি। এখন 15% হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য 10%-এ যাওয়া, সেটা ধীরে আমরা যাব। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে 1 টাকা, পেট্রোল অকটেনের দাম বেড়েছে লিটারে 2.5 টাকা। জ্বালানি তেলের নতুন দাম আজ দিবাগত রাত 12টা থেকে কার্যকর হচ্ছে। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে গতকাল প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 106 টাকা থেকে বেড়ে হয়েছে 107 টাকা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 124 টাকা 50 পয়সা, অকটেনের দাম 128 টাকা 50 পয়সা। এর আগে এপ্রিলের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 2 টাকা 25 পয়সা করে কমানো হয়েছিল। তবে মার্চে অকটেনের দাম 130 টাকা থেকে কমে হয়েছিল 126 টাকা, আর পেট্রোলের দাম 125 টাকা থেকে কমে হয়েছিল 122 টাকা। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে গত 29 ফেব্রুয়ারি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত হয়েছে। এতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে শুধু জিএসটি গুচ্ছভুক্ত পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম চলমান থাকবে। এছাড়া শিক্ষার্থীদের আজ বিকেল 4টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক সমিতির দাবিগুলো পর্যালোচনার জন্য নিরপেক্ষ কমিটির গঠন সহ সিন্ডিকেটে 4টি সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। টানা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন, সর্বোচ্চ তাপমাত্রা যশোরে। হিটস্ট্রোকে 3 জেলায় 4 জনের মৃত্যু। শুক্র শনিবার বৃষ্টির পূর্বাভাস। বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া, দলটির কোনো মাথামুন্ডু নেই, মন্তব্য প্রধানমন্ত্রীর। জবাব চাইলেন যুক্তরাষ্ট্রের নিরপরাধ 2 বাংলাদেশি হত্যার। মহান মে দিবস আজ। শ্রম আইনে মালিকের স্বার্থকে প্রাধান্যের অভিযোগ বিএনপির। লঙ্ঘনে মালিকের জরিমানা 5 গুণ বাড়িয়ে সংশোধন হচ্ছে আইন, জানিয়েছেন আইনমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।